শীতকাল পড়তে না পড়তেই শিখার শ্বশুরবাড়ির লোকেরা ঝাল খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে ওঠে। কারণ শীতকালে বেশি বেশি করে ঝাল খেলে তাদের নাকি ঠান্ডা অনুভব হয় না। এমনিতেও প্রত্যেক বছরের তুলনায় এই বছরের শীত যেন জাঁকিয়েই পড়ে, তাই তারা প্রত্যেক বছরের তুলনায় এই বছরের শীতকালে আরো বেশি করে ঝাল খাবার খায়। কিন্তু এতে করে শিখার খুব সমস্যা হয়, কারণ সে মোটেই ঝাল খেতে পারে না। একদিন, বৌদি আমি কলেজে যাব, তুমি আমাকে গরম গরম পরোটা আর লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল সবজি রান্না করে দাও। বাইরে দেখেছো কি কুয়াশা পড়েছে, আমি যদি আজকে লঙ্কা দিয়ে পরোটা না খাই তাহলে কিছুতেই আমার মাথা খুলবে না, আর আমি ভালো করে অঙ্কও করতে পারবো না। সে কি, শুধুমাত্র লঙ্কা দিয়ে সবজি রান্না করে দেব? ওরকম আবার হয় নাকি? হ্যাঁ, হবে না কেন, সব হয়। বেশ বড় বড় কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে মশলা মাখিয়ে তেল মাখিয়ে তরকারি রান্না করে ফেলো, তাহলেই লঙ্কার তরকারি রান্না হয়ে যাবে। আর তার সাথে যখন পরোটা তৈরি করবে, পরোটার মধ্যে কিন্তু লঙ্কার স্টাফিং ব্যবহার করবে। উফ, আজকে দুপুরে ঝাল খাওয়া একদম জমে যাবে। সাথী এই কথা বললে শিখার কিছু করার থাকে না। সে লঙ্কা দিয়ে তরকারি এবং কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম পরোটা তৈরি করে। সাথী সেই ঝাল খাবার নিয়ে কলেজে চলে যায়। এদিকে শিখার শ্বশুরবাড়ির লোকেরাও শীতে কাঁপতে কাঁপতে সেই ঝাল খাবার মজা করে খেয়ে নেয়। এমনিতেই ঠান্ডা, তার উপর ঝাল খেয়ে তাদের মুখ থেকে গরম গরম ধোঁয়া বেরোয়, কিন্তু তাতে কারোর কোনো কষ্ট হয় না। অন্যদিকে সাথী যখন টিফিনের সময় বসে তার বান্ধবীদের সাথে খাবার খায়, তখন আমার খুব ঠান্ডা লাগছে রে, আমি গায়ে 3টে সোয়েটার পরে আছি, তবুও আমার কাঁপুনি যাচ্ছে না। কালকে রাত্রি থেকে শীতের কারণে আমার খুব জ্বরও এসেছিল। আমি এমন শীত কাতুরে যে শীতকাল আসলেই আমার খুব কষ্ট হয়। এখন যদি বেশ গরমকাল হতো তাহলে খুব ভালো হতো, আমার কান মাথা দিয়ে গরম ধোঁয়া বের হতো, তাহলে কোনো কষ্ট হতো না। তোর ঠান্ডা লাগছে? দাঁড়া, এখনই তোর ঠান্ডা তাড়ানোর জন্য আমি ব্যবস্থা করছি। শীতকাল কাটাতে গেলে গরমকাল পড়তে হয় নাকি? আমি এখনই তোকে এমন গরম করে দেব যে তুই শীত ভুলে গিয়ে গরমে লাফাতে শুরু করবি। সাথী এমন কথা বললে টিনা খুব অবাক হয়। সাথী তাকে নিজের টিফিন বাক্স থেকে খাবার তুলে খেতে বলে। টিনাও কম লোভা নয়, সে গরম গরম পরোটা এবং তরকারি দেখে নিজের লোভ সামলাতে পারে না। তবে সাথীর বাকি বান্ধবীরা তাকে বারণ করার আগেই টিনা সাথীর বাটি থেকে পরোটা এবং তরকারি খেতে শুরু করে দেয়। সে যেই না লঙ্কার পরোটা এবং কাঁচা লঙ্কার তরকারি খায়, তখনই তার চোখ কান মুখ একেবারে লাল হয়ে ওঠে, কারণ সে মোটেই ঝাল সহ্য করতে পারে না। কিন্তু নিমেষের মধ্যেই তার শীত একেবারে উধাও হয়ে যায়। ওরে বাবারি বাবা, আমি মরেই গেলাম। সাথী, তুই আমাকে কি খাওয়ালি রে? বাবারি কি ঝাল! এত ঝাল মানুষ খেতে পারে নাকি? পেঁচো মাতালরাও এত ঝাল খায় না। ওরে বাবারে কি ঝাল, আমি মরেই গেলাম। ঝালের কারণে টিনার গায়ে সোয়েটার চাপা দিয়ে থাকতে পারে না, কারণ তার সত্যিই খুবই গরম লাগে। তার কান মাথা দিয়ে গরম ধোঁয়া বেরোতে শুরু করে, এমনকি তার কাল ঘাম ছুটে যায়। সবাই মিলে তাকে জল খাওয়ালেও সে কিছুতেই শান্ত হতে পারে না। তুই তো এখনই বলছিলিস তোর নাকি শীত ভালো লাগছে না, গরম লাগলে ভালো হয়। আর আমি যখন তোকে বেশি করে ঝাল খাবার খাওয়ালাম, তাই আমি তোকে বেশি করে ঝাল খাবার খাওয়ালাম, কিন্তু তুই এখন এরকম করছিস কেন? কি জানি বাবা, তোরা কি রকম শীতকালে ঝাল খেতে পারিস না? শীতকালে বাজে ঠান্ডার হাত থেকে একমাত্র বাঁচার উপায় হলো বেশি করে ঝাল খাওয়া। এই বলে সাথী নিজের টিফিন খেয়ে নেয়। কলেজ ছুটির পর সাথী বাড়িতে ফিরে গিয়ে তার মা এবং দাদাকে কলেজের গল্প শোনায়। কিন্তু ওদিকে অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে টিনা হাসপাতালে ভর্তি হয়। তাই টিনার বাবা শ্যামল বাবু আশা দেবীকে ফোন করে বলে, আপনার লজ্জা করে না? আজকে আপনার মেয়ের জন্য টিনা হসপিটালে ভর্তি হয়েছে। আমার মেয়ে ঝাল খেতে চাইছিল না, তবু আপনার মেয়ে জোর করে ঝাল খাইয়ে দিয়েছে। কেউ এরকম অসভ্যতামি করে নাকি? ওরা ছোটবেলা থেকে বন্ধু, তাই আমি কিচ্ছু বললাম না। তা না হলে এতক্ষণে বাড়ি গিয়ে অপমান করে আসতাম। তারপর আমার মেয়েকে ঝাল খাওয়ানোর সাহায্যে আপনার মেয়ে হাড়ে হাড়ে টের পেত। শ্যামল বাবু এভাবে আশা দেবীকে অপমান করে ফোন রেখে দেয়। কিন্তু আশা দেবী নিজের মেয়েকে একটুও বকাবকি করে না। ঠিকই তো বলেছে, কেউ ওরকম কাঁচা লঙ্কা দিয়ে তৈরি পরোটা আর কাঁচা লঙ্কার তরকারি অন্য কাউকে খাইয়ে দেয় নাকি? সবাই যে আপনাদের মতো ঝাল খেতে পারবে তার তো কোনো মানে নেই। তুমি চুপ করে থাকো বৌমা, একদম বেশি কথা বলবে না। এতে আমার মেয়ের কোনো দোষ নেই। শীতকালে প্রত্যেকেই বেশি বেশি করে ঝাল খায়, তাই ঝাল খাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো মানে হয় না। যাই হোক, আজকে হালকা রোদ উঠেছিল বলে আমি ছাদে শুকনো লঙ্কা বিছিয়ে এসেছি। যাও তুমি ওই লঙ্কাগুলো তুলে নিয়ে এসো। বৌদি, আজকে কিন্তু সন্ধ্যাবেলা কফি আর গরম গরম শুকনো লঙ্কার বড়া খাবো।
এই কথা শুনে শিখার খুবই রাগ হয় আর সে রাগে গজগজ করতে করতে ছাদে চলে যায়। ছাদ থেকে সে শুকনো লঙ্কাগুলো তুলতে শুরু করে। ওরে বাবারে, ছাদে কি ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া হচ্ছে। এই হাওয়ার মধ্যে কেউ শুকনো লঙ্কা বিছায় নাকি? এখন এসব শুকনো লঙ্কাগুলো আমাকেই তুলতে হবে। ওরে বাবারে। শিখা প্রায় অনেকক্ষণ ধরে ছাদ থেকে শুকনো লঙ্কা তুলে নিচে নিয়ে আসে। সন্ধ্যাবেলা সে সবার জন্য গরম গরম কফি এবং শুকনো লঙ্কার বড়া তৈরি করে দেয়। কিন্তু সারাদিন ওরকম বেশি বেশি ঝাল রান্না করতে গিয়ে তার খুবই কষ্ট হয়, কারণ সবসময় তার চোখে মুখে খুব ঝাল লাগে। তার হাতেও ঝাল অনুভব হয়, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। উফ বাবারে, এই ঠান্ডার মধ্যে কতবার জল দিয়ে হাত ধোবো কি জানি। হাতে ঝাল লাগছে, চোখে ঝাল লাগছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে হাত ধুতে গিয়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু এতে লঙ্কা খাওয়ার স্বভাব আর যাচ্ছে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শিখা দুপুরবেলা গরম গরম ফ্রাইড রাইস আর মাটন কষা রান্না করে। আজকে দুপুরবেলা জমিয়ে ফ্রাইড রাইস আর মাটন কষা খাবো। সবাই মিলে শীতের মধ্যে ছাদে গিয়ে বসে খাবার খাবো, তাহলে আরাম লাগবে। এখন যাই, গিয়ে স্নান করে আসি। এই বলে শিখা বাথরুমে স্নান করতে চলে যায়। ঠিক তখনই তার শাশুড়ি মা এবং ননদ রান্নাঘরে আসে। তারা দেখে যে বৌমা ফ্রাইড রাইস এবং মাটন কষা রান্না করেছে, কিন্তু দুঃখের বিষয় সেই রান্নার রং তাদের মন ছুঁতে পারে না। দেখেছিস তোর বৌদি কেমন নিউট্রিশন মাটন কষা রান্না করেছে? আমার ছেলে আজকে 2000 টাকা খরচা করে বাজার থেকে পাঠার মাংস কিনে নিয়ে এসেছে, আর তাতে যদি বেশি বেশি করে ঝাল না দেওয়া যায় তাহলে সেই মাটন কষা খেয়ে কি লাভ আছে? তুমি চিন্তা করছো কেন মা? এই তো কিছুদিন আগে বৌদি শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছে। আমি এখনই এই রান্নার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, তাহলে দেখবে খাবারটা বেশ ঝাল ঝাল হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে। ঝালের কারণে বেশ হুহা করব, তাহলেই তো ঠান্ডা লাগবে না। এই বলে সাথী সেই মাটন কষা এবং ফ্রাইড রাইসের মধ্যে বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়, কারণ তারা ঝাল ছাড়া অন্য কিছু খাওয়ার কথা ভাবতেই পারে না। দুপুরবেলা সবাই মিলে একসাথে ছাদে গিয়ে বসে যখন খাবার খাবে, তখন শিখা সবাইকে গরম গরম খাবার পরিবেশন করে, কিন্তু ঝালের বিষয়টা সে খেয়াল করতে পারে না। শিখা, আজকে কিন্তু দারুণ রান্না করেছো। শীতের মধ্যে একদম নাক চোখ দিয়ে জল বেরিয়ে গেল। মটন কষাটা একেবারে সেরা হয়েছে, একেবারে লাল লাল ঝাল ঝাল মটন কষা। শীতকালে এরকম ঝাল ঝাল খাবার খেতে কতই না ইচ্ছা করে, তাই না? সে কি, আমি তো আজকে খাবারে বেশি ঝালই দেইনি, তাহলে এদের কি মুখের স্বাদ পরিবর্তন হয়ে গেল? খাবারটা দেখে তো বেশ ভালোই লাগছে। আমি একটু মাটন কষা খেয়ে দেখি তো, তাহলেই বুঝতে পারবো। এই বলে শিখা ফ্রাইড রাইসের সাথে মাটন কষা মেখে খেয়ে নেয়, কিন্তু সেই খাবার খাওয়ার পর সে কিছুতেই ঝাল সহ্য করতে পারে না। তার চোখ নাক মুখ একেবারে জ্বলে ওঠে। ওরে বাবারে, কি ঝাল! ফ্রাইড রাইস আর মাটন কষাতে এত ঝাল মেশালো কে? উফ বাবারে, এত ঝাল খাওয়া যায় নাকি? আমার খুব কষ্ট হচ্ছে, খুব ঝাল লাগছে। তুমি এই বাড়ির বউ হয়েও একটুও ঝাল খাবার খাওয়া শিখতে পারলে না? কি এমন ঝাল হয়েছে শুনি? একদম ঠিক আছে, শীতের জন্য এই ঝালটাই যথেষ্ট। কিন্তু শিখা তখনই নিচে গিয়ে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নেয়। বেশি করে চিনি খাওয়ার পরেও তার ঝাল যেন কাটতে চায় না। সারাদিন সে অসুস্থ বোধ করে, এমনকি রাত্রিবেলা সে কম্বল চাপা দিয়ে ঘুমাতে পারে না, কারণ অতিরিক্ত পরিমাণে ঝাল খেয়ে তার পেট গরম হয়ে যায়। উফ, কি ঠান্ডা, কিন্তু আমি গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমাতে পারছি না। কম্বল চাপা দিয়ে ঘুমালেই মনে হচ্ছে যেন পেটে আগুন জ্বলছে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। রাত দিন এরকম ঝাল ঝাল করে শিখা একেবারে পাগল হয়ে ওঠে, কারণ তার রান্নাঘর সবসময় ঝাল খাবারেই ভর্তি থাকে। একদিন যখন শিখা নলেন গুড়ের রসগোল্লা খায়, তখন উফ, এই রসগোল্লাটাও ঝাল লাগছে কেন? রসগোল্লাটা মনে হয় ঝাল হয়ে গেছে। কালকে যখন সবার জন্য ঝাল ঝাল ফুচকা বানাচ্ছিলাম, তখন সেই হাতেই রসগোল্লাটা ধরে ফেলেছি, তাই মনে হয় এগুলো ঝাল হয়ে গেছে। উফ, কি ঝাল! এদের জ্বালাই দেখছি এখন মিষ্টিও খাওয়া যাবে না, সবকিছুতেই ঝাল মিশিয়ে দিচ্ছে। শীতকালে একটু ভালো মতো আরাম করতে পারলাম না, শুধুমাত্র ঝালের ভয়ে কাটিয়ে দিলাম। এরই মধ্যে একদিন শিখা তার বাপের বাড়িতে ঘুরতে যায়, তাই সাথী ঠিক করে সে আজকে সবার জন্য রান্না করবে। কিন্তু সাথী খুবই চালাক, ঝাল খাবার রান্না করতে গিয়ে যেহেতু তার হাত জ্বালা করে, তাই সে ফাঁকা হাতে রান্না করতে চায় না। আমি আজকে বৌদির মোটা মোটা গ্লাভস পরে রান্না করব, তাহলে রান্নায় বেশি ঝাল দিলে আমার হাত জ্বালা করবে না, আমার হাত দিয়ে লঙ্কা কাটতেও আমার কোনো অসুবিধা হবে না, আর হাতে ঠান্ডাও লাগবে না। সাথী তার বৌদির ঘরে গিয়ে মোটা মোটা গ্লাভস পরে নেয়। সে হাতে গ্লাভস পরে বেশি বেশি করে ঝাল মেশানো খাবার রান্না করতে থাকে। এভাবেই তারা সারাদিন বেশি বেশি ঝাল খাবার খায়। রাত্রিবেলা যখন শিখা বাড়িতে ফিরে আসে, তখন
আমি আজকে বাপের বাড়ি থেকে অনেক খাবার খেয়ে এসেছি, তাই আমি আর কিছু খাবো না। আমার খুব ঠান্ডা লাগছে। আমি ঘরে গিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। এই বলে শিখা ঘরে ঘুমাতে যায়, কিন্তু ঠান্ডার জন্য তার কিছুতেই ঘুম আসতে চায় না। তাই সে ঠিক করে সে আজকে হাতে গ্লাভস এবং পায়ে মোজা পরে ঘুমাবে, তাহলে সে শীতকালে আরাম পাবে। তখনই শিখা হাতে গ্লাভস এবং পায়ে মোজা পরে নেয়, কিন্তু সে বুঝতে পারে না যে সাথী সেই গ্লাভস পরে ঝাল খাবার রান্না করেছে। শীতের রাতে এমনিতেই তাদের বাড়িতে মশার উপদ্রব বেড়ে যায়, তাই শিখার হাতে পায়ে মাথার চারপাশে যখন মশা ঘোরাফেরা করতে থাকে তখন শিখা সেই গ্লাভস পরা হাত দিয়েই মশা মারে, যার ফলে সঙ্গে সঙ্গে তার গা হাত পা জ্বালা করতে শুরু করে। ওরে বাবারে, আমার গায়ে কি ঝাল লাগছে। উফ বাবা গো, আমি মরে গেলাম। এই দীপক, আমার গা জ্বালা পোড়া করছে কেন? উফ, আমার গায়ে যেন আগুন জ্বলছে। শিখার সারা গায়ে ঝাল লাগার ফলে ভীষণই জ্বলতে থাকে। তার এমন অবস্থা দেখে দীপক খুবই ভয় পেয়ে যায়। তাকে ঝালের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য দীপক বাথরুম থেকে ঠান্ডা জল নিয়ে এসে তার গায়ে ঢালতে শুরু করে, কিন্তু তাতে যেন শিখার কষ্ট আরো দ্বিগুণ হয়ে ওঠে। একে শীতকাল, তারপর আবার ঝালের জ্বালা, সবকিছু মিলিয়ে শিখা কষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাই দীপক তখনই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। আপনারা চিন্তা করবেন না, আমি ওনাকে প্রয়োজন মতো ওষুধ দিয়ে দিয়েছি, তাই আর কোনো সমস্যা নেই। তবে ওনার গায়ে অনেকক্ষণ লঙ্কার দানা লেগেছিল, তো সেই জন্য ওনার শরীর খারাপ হয়ে গেছে। উনি হাতে যে গ্লাভসটা পরে ঘুমিয়েছিলেন না, তাতে মনে হয় লঙ্কার গুঁড়ো লেগেছিল। ডাক্তারবাবু এই কথা বললে সাথী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ আজকে শুধুমাত্র তার জন্যই শিখার এরকম অবস্থা হয়। কিছুক্ষণ পর শিখার যখন জ্ঞান ফিরে আসে তখন সাথী তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমার ভুল হয়ে গেছে বৌদি, আমি আজকে ঠান্ডার ভয়ে আর ঝাল থেকে বাঁচার জন্য তোমার গ্লাভস পরে রান্না করেছিলাম, কিন্তু পরে আর গ্লাভসটা ধুয়ে রাখা হয়নি। আমাকে ক্ষমা করে দিও, আমার হাত খুব জ্বালা করে, তো সেই জন্য আমি এরকম করেছি। সাথী ছলছল চোখে তার বৌদির কাছে ক্ষমা চাইলে শিখা তাকে ক্ষমা করে দেয়। তবে তারপর থেকে শিখার শ্বশুরবাড়ির লোকেরা আর বেশি করে ঝাল খাবার খেতে চায় না। তারা ধীরে ধীরে সাধারণ খাদ্যাভ্যাসে ফিরে আসে। এই মোহন, দেখলি তো তোর মুখপুরি বউ আবার একটা মেয়ের জন্ম দিল। তোর 4-4টে মেয়ে হয়ে গেছে। একবারও ভেবে দেখেছিস তোর মেয়েগুলোকে কি করে বিয়ে দিবি? যখন তোর 2টো মেয়ে হয়েছিল আমি তখনই তোকে বলেছিলাম ওই মুখপুরিকে ছেড়ে দে আর অন্য একটা বিয়ে কর। তুই তো আমার কথা শুনলি না। কি করব বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম এবার আমার ছেলেই হবে, কিন্তু হলো না। কি করবি? আমি যা বলছি তাই শোন। তোর বউকে কোনো রকমে বাড়ি থেকে বিদায় করতে হবে, ওর উপরে অত্যাচার করতে হবে, এমন ভাবে অত্যাচার করতে হবে যাতে নিজেই বাধ্য হয়ে ওর মেয়েদের নিয়ে বাড়ি থেকে কেটে পড়ে। তোর মাথা থেকে 4-4টে মেয়ের বোঝা নেমে যাবে, আর আমি তোর অন্য কোথাও বিয়ে দেব। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন অহনা মোহনের কাছে এসে বলে, কি গো শুনছো, আমাদের ছোট মেয়েটার তো কিছু জামা কাপড় কিনতে হবে। ওর পরার মতো একদমই জামা নেই, আর বাকি মেয়েদের জামাগুলোও ছিঁড়ে গেছে। আমাকে কিছু টাকা দাও না। কি, আমি কি তোর মেয়েদের ঠেকা নিয়ে বসে আছি নাকি? আমি তোর মেয়েদের পেছনে একটা টাকা খরচ করব না। তুই 4-4টে মেয়ের জন্ম দিয়েছিস, এবার তুই ওদের কিভাবে মানুষ করবি সেটা তুই চিন্তা কর। জামা কেনার টাকা দেবো? এটা শুনে অহনার মন খুব খারাপ হয়ে যায়। মোহন এতটাই নিষ্ঠুর ছিল যে সে তার ছোট মেয়ের দুধ কেনার টাকা পর্যন্ত দিত না। অহনা তার মেয়েদের নিয়ে খুব চিন্তায় পড়ে। একদিন অহনা মনে মনে ভাবে, আমার কাছে তো একটা সেলাই মেশিন আছে, আমি তো সেলাইয়ের কাজ জানি। আমি যদি আমার মেয়েদের জন্য জামা তৈরি করি তাহলেই তো হয়, কিন্তু আমি কাপড় পাবো কোথায়? হ্যাঁ, আমার কিছু শাড়ি আছে না, ওই শাড়িগুলো দিয়েই আমি আমার মেয়েদের জন্য জামা তৈরি করব। আমার মেয়েদেরকে ছেঁড়া ফাটা জামা পরে আমি আর দেখতে পারবো না। এই বলে অহনা তার কিছু শাড়ি দিয়ে তার মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা তৈরি করে ফেলে। অহনার হাতের কাজ খুবই ভালো ছিল। তাদের এক প্রতিবেশী বুলটি তাদের বাড়িতে এসে অহনার মেয়েদেরকে দেখে বলে, এই অহনা, তোমার মেয়েদের জামাগুলো তো খুব সুন্দর। 4 বোন একই রকমের জামা পরেছে, এদের খুব সুন্দর দেখাচ্ছে। কোথা থেকে কিনেছো গো এই জামাগুলো? আমি আমার মেয়েদের জন্য কিনবো। না না দিদি, আমি এই জামাগুলো কিনিনি তো। এই জামাগুলো আমি নিজেই তৈরি করেছি, তাও আবার আমার শাড়ি দিয়ে। কি বলছো কি? এত সুন্দর জামা তুমি তৈরি করেছো? বাহ, খুব সুন্দর। এই, তুমি তাহলে আমার মেয়েদের জামা তৈরি করে দাও না, আমি তোমাকে টাকা দিয়ে দেব, কোনো চিন্তা নেই। আমি তোমাকে কাপড় কিনে এনে দেব, তুমি ভালো ভালো কিছু জামা বানিয়ে দিও তাহলে। অহনা এই কথা শুনে খুবই খুশি হয়।
সে বুলটির মেয়েদের জন্য খুব ভালো ভালো জামা বানিয়ে দেয়। এরকম ভাবে আস্তে আস্তে আশেপাশের মহিলারাও অহনার কাছে নানান রকমের জামা সেলাই করার জন্য আসতো। এতে করে অহনা বাড়িতে বসেই টাকা ইনকাম করতে পারছিল। সেই টাকা দিয়ে সে তার মেয়েদের প্রয়োজন শখ ইচ্ছাগুলো পূরণ করত। কিরে বাবা, আমি তো ভেবেছিলাম ওর মেয়েদের খাওয়া পড়া বন্ধ করে দিলে ও হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু ও তো দিব্যি দর্জির কাজ করছে, বেশ ভালোই টাকা ইনকাম করছে। ও এই বাড়ি ছেড়ে চলে যাবে বলে আমার মনে হচ্ছে না। মোহন মনে মনে অন্য একটা ফোন দিয়ে এঁটে ফেলে। সে কাজে যাওয়া বন্ধ করে দেয় এবং নানান রকমের নেশা করা শুরু করে। কি গো, তুমি এসব কি শুরু করেছো? তুমি কাজে যাচ্ছ না কেন? এভাবে কতদিন চলবে? সংসারে এত অভাব, আর তুমি এখন কাজ করা ছেড়ে দিলে কি করে হবে? তুমি এত নেশা কেন করছো বলো তো? হ্যাঁ, আমি যা করছি ঠিক করছি, আর আমি নেশা করছি তোর জন্য। তুই আমার মনের আশা পূরণ করতে পারিসনি, আমার হাতে একটা ছেলে তুলে দিতে পারিসনি। আমি কোনো কাজ করব না। তুই তো কাজ করছিস দর্জির, কাজ করে তুই বেশ ভালোই টাকা পাচ্ছিস, তাই আমার আর কাজ করার প্রয়োজন নেই। আমি এবার থেকে বসে বসে খাবো, এটাই তোর শাস্তি। অহনা এই কথা শুনে নিশ্চুপ হয়ে যায়। মোহন এবং তার মা সংসার চালানোর সমস্ত দায়িত্ব অহনার উপর দিয়ে দেয়। অহনা বাধ্য হয়ে সবকিছুই মেনে নেয়। সে দিনরাত খুবই পরিশ্রম করতে থাকে। অহনা একটা বিয়ে বাড়ি থেকে অনেকগুলো জামা কাপড় তৈরি করার অর্ডার পেয়েছিল। সকাল থেকে একভাবে বৃষ্টি হচ্ছে। আমি একটু মার্কেটে যেতাম, আমাকে থান কাপড় কিনতে হবে। থান কাপড় না কিনলে জামাগুলো তৈরি করব কিভাবে? হে উপরওয়ালা, দয়া করে বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থামিয়ে দাও। কি হয়েছে? মেয়েদের নিয়ে কি যুক্তি করছিস? হ্যাঁ, না না, দেখো না বাইরে কত বৃষ্টি পড়ছে। আমি অনেকগুলো জামা তৈরির অর্ডার পেয়েছি। কয়েকদিনের মধ্যেই সমস্ত কিছু রেডি করতে হবে, কিন্তু এত বৃষ্টির মধ্যে আমি থান কাপড় কিনতে যেতেই পারছি না যে। ও এই ব্যাপার, দে আমাকে টাকা দে, আমি কাপড় কিনে এনে দিচ্ছি। কি কি কিনতে হবে আমাকে বল। এই শুনে অহনা খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে মোহন হয়তো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। কি, তুমি সত্যি আমার জন্য কাপড় আনতে যাবে? তুমি আমাকে সাহায্য করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই বৃষ্টির মধ্যে তুমি ভিজে যাবে তো। সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। দে দে দে, টাকা দে, আমি এখনই যাবো আর আসবো, দে। মোহনা অহনার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। অহনা মোহনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সারাদিন কেটে যায়, মোহন বাড়ি ফিরে আসে না। অহনা খুব চিন্তায় পড়ে। রাত 1টার সময় মোহন মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরে আসে। অহনা খুব রেগে যায়। কি গো, তুমি সেই সকালবেলা 3000 টাকা নিয়ে বেরিয়েছো, আর তুমি এখন এলে? আর কাপড়গুলো কোথায়? তোমাকে যে কাপড়গুলো আনতে বলেছিলাম। কাপড়? কিসের কাপড়? আমার কোনো কাপড়ের কথা মনে নেই। আর আমি 3000 টাকা দিয়ে মদ খেয়েছি। আমি মদ অনেক দিন পর মজা করে খেলাম। অহনা এই শুনে অবাক হয়ে যায়। এটা তুমি কি করেছো? ওটা লোকের টাকা ছিল। আমি বললাম না বিয়ে বাড়ি থেকে একটা বড় অর্ডার পেয়েছি, তাই জন্য আমাকে অ্যাডভান্স টাকা দিয়েছিল, যাতে আমি কাপড় আর প্রয়োজনীয় সরঞ্জামগুলো কিনতে পারি। আর তুমি সেই টাকা দিয়ে মদ খেয়ে ফেলেছো। এবার আমি কি করে জামা কাপড়গুলো তৈরি করব বলো? কি করবি না করবি সেটা তোর ব্যাপার, তোর সমস্যা, সেটা তোর চিন্তা। আমার কিছু যায় আসে না। সর এখান থেকে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই বলে মোহন সেখান থেকে চলে যায়। অহনা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কান্নাকাটি করতে থাকে। 3 দিন পরে বিয়ে বাড়িতে জামা কাপড় দিয়ে আসার কথা ছিল। অহনা তাদের পাশের বাড়ির প্রতিবেশী বুলটির কাছে যায়। দিদি, আমাকে একটা সাহায্য করবে? আমি খুব বিপদে পড়েছি। আমাকে তুমি 3000 টাকা ধার দেবে গো। আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই রিটার্ন করে দেব। আমি খুব সমস্যার মধ্যে আছি, দয়া করে আমাকে সাহায্য করো। ঠিক আছে ঠিক আছে, এই নাও 3000 টাকা, কোনো চিন্তা নেই। তুমি টাকা দিতে না পারলে আমার মেয়েদের আর আমার জন্য জামা তৈরি করে দেবে, আর আস্তে আস্তে টাকাগুলো কাটিয়ে দেবে। আমার মেয়েরা তো এখন তোমার হাতে তৈরি জামা ছাড়া অন্য কিছু পরতেই চায় না। অহনা টাকাগুলো নিয়ে মার্কেটে চলে যায় এবং সেখান থেকে থান কাপড় কিনে বিয়ে বাড়ির অর্ডারগুলো কমপ্লিট করে। এরকম ভাবেই মোহন অহনার জীবনে নানান রকমের সমস্যা সৃষ্টি করত, কিন্তু অহনাকে সে কিছুতেই বাড়ি থেকে তাড়াতে পারছিল না। তাই মোহন এবার বড়সড় কিছু করবে বলে ঠিক করে। একদিন মোহনের 3 মেয়ে বসে পড়াশোনা করছিল। এই দেখে মোহন বলে, এই, তোদের এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ,
আজ থেকে তোদের পড়াশোনা বন্ধ, তোদের স্কুলে যাওয়া বন্ধ। যা পড়েছিস অনেক পড়েছিস, আর নয়। দেখি বই খাতাগুলো এদিকে নিয়ে আই, দেখি দে। কি বলছো কি তুমি? আমার মেয়েরা পড়াশোনা করবে না তো কি করবে? এখন ওদের বয়স কত হয়েছে যে ওরা আর পড়াশোনা করতে পারবে না? আমার মেয়েরা পড়াশোনা করবে। আর তাছাড়া তুমি তো তোমার মেয়েদেরকে পড়াচ্ছ না। আমি কষ্ট করে টাকা ইনকাম করে এই সংসার চালাচ্ছি, আর সেই সঙ্গে আমার মেয়েদের পড়াশোনা করাচ্ছি। সুতরাং এর মধ্যে তুমি এসো না। এই শুনে মোহন খুবই রেগে যায় এবং অহনাকে মারধর করতে শুরু করে। বড্ড কথা বলতে শিখেছিস দেখছি। আমি বলেছি তো তোর মেয়েরা পড়াশোনা করবে না। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, বুঝেছিস? এই বলে মোহন তার মেয়েদের বই খাতাগুলো আগুনে পুড়িয়ে দেয়। অহনা এবং তার মেয়েগুলো কান্নাকাটি করতে থাকে। এটা তুমি ঠিক করলে না। আমার খুব ইচ্ছা আমি আমার মেয়েদের পড়াশোনা করাবো। আমার মতো কপাল যেন ওদের না হয়। আজকে যদি আমি পড়াশোনা জানতাম তাহলে তোমার মতো স্বামীর কাছে আমি পড়ে থাকতাম না। আমি আমার মেয়েদেরকে নিয়ে চলে যেতাম এখান থেকে। কি হবে পড়াশোনা করে? কি হবে বলতো দেখি? সবসময় পড়াশোনা আর পড়াশোনা। আমি বলছি শোন, তুই পড়াশোনা না শিখে তোর মেয়েদের সেলাই করা শেখা, তাহলে আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবি। মেয়েগুলোকে জন্ম দিয়েছিস, এবার এদেরকে কাজে লাগিয়ে টাকা ইনকাম কর। না, কোনোদিনও না। আমি অনেক সহ্য করেছি, আর নয়। আমি আমার কথা চিন্তা করি না। আমি শুধু আমার মেয়েদের কথাই এখন চিন্তা করি। আমি সব মেনে নিয়েছি, কিন্তু আমি আমার মেয়েদের সঙ্গে কোনো অন্যায় মেনে নেব না। আমি ওদের পড়াশোনা করাবো। এই বাড়িতে থাকলে তুমি যেটা হতে দেবে না, তাই জন্য আমি এখনই ওদেরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বলে অহনা তার 4 মেয়েকে নিয়ে এবং তার সেলাই মেশিনটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মোহন এবং তার মায়ের মনের আশা পূরণ হয়। তারা দুজনেই খুব খুশি হয়েছিল। কিন্তু অহনা তার 4 মেয়েকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছিল। সে একটি ভাড়া ঘর নিয়ে তার মেয়েদের নিয়ে থাকতে শুরু করে। অহনা আশেপাশের বাড়ি বাড়ি গিয়ে বলতে থাকে তাকে সেলাইয়ের কাজ দেওয়ার জন্য। ধীরে ধীরে আশেপাশের অনেকেই তার কাছে জামা সেলাই করতে আসতো। এরকম ভাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অহনা জীবন কাটাচ্ছিল। সে তার মেয়েদের একটা ভালো হাই স্কুলে ভর্তি করে দেয়। একদিন স্কুল থেকে তার মেয়েরা বাড়ি এসে বলে, মা, আমার একটা বন্ধু রিঙ্কির জন্মদিন সামনের মাসের 5 তারিখে। ও আমাকে আর আমার 3 বোনকে নেমন্তন্ন করেছে। মা, ওদের বাড়িতে না অনেক বড় পার্টি হবে, আমরাও যাব ওখানে। আচ্ছা ঠিক আছে, যাবি যাবি। আমাকে কাজ করতে দে এখন। যা, তোরা খেয়ে নিয়ে পড়তে বস। মা, যাবি যাবি বললে হবে না। ওদের বাড়িতে অনেক বড় পার্টি হবে। পার্টিতে যাওয়ার জন্য আমাদের ভালো ভালো জামা চাই। তুমি আমাদের ভালো জামা কিনে এনে দাও। আর রিঙ্কিকে দেওয়ার জন্য একটা গিফটও চাই। ওকে তো একটা দামি গিফট দিতে হবে, না হলে সবাই কি ভাববে? ভালো জামা কেনার টাকা আমার কাছে নেই রে মা। তবে আমি তোদের জন্য খুব ভালো ভালো জামা তৈরি করে দেব। আর তোদের বন্ধুর জন্য একটা গাউন তৈরি করে দেব। ওই গাউনটা তোরা তোদের বন্ধুকে গিফট করবি। অহনা তার মেয়েদের জন্য মার্কেট থেকে খুব ভালো কাপড় কেনে এবং আরো কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কিনে আনে। সে তার 4 মেয়ের জন্য একই রকমের জামা তৈরি করে। আর মেঘার বন্ধু রিঙ্কিকে উপহার দেওয়ার জন্য একটা খুব সুন্দর গাউন তৈরি করে। তার 4 মেয়ে খুশি মনে জামাগুলো পরে পার্টিতে চলে যায়। এই জামাগুলো খুব সুন্দর লাগছে। এই জামাগুলো কি তোদের মা বানিয়ে দিয়েছে? কি সুন্দর জামা! আমার জামার থেকেও তোদের জামাগুলো বেশি সুন্দর। হ্যাঁ, আমার মা বানিয়ে দিয়েছে। আর এই নে, আমার মা তোকে এই গাউনটা গিফট করেছে। এটা তোর জন্মদিনের গিফট, আমার মা তৈরি করে দিয়েছে। রিঙ্কি তার গাউনটা দেখে খুবই খুশি হয়। রিঙ্কির বাবা রমেশ বাবু মেঘা এবং তার বোনেদের ড্রেস দেখে বলে, তোমার মা তো দেখছি খুব ভালো কাজ জানে। এত সুন্দর ডিজাইনের এত ভালো একটা ড্রেস কিভাবে তৈরি করলো? আচ্ছা, তোমাদের বাড়ির অ্যাড্রেসটা আমাকে দাও তো। রিঙ্কির বাবা রমেশ বাবুর একটা বড় শপিং মল ছিল। শুধু তাই নয়, তার বেশ কয়েকটা নিজস্ব টেলার ছিল। সে তার নিজের টেলার্সে তৈরি করা জামা কাপড়ের শপিং মলে বিক্রি করত। রিঙ্কির বাবা পরের দিনই অহনার সঙ্গে দেখা করতে আসে। সত্যিই আপনার ট্যালেন্ট আছে, এটা মানতেই হবে। আপনি এত ভালো ডিজাইন পারেন, আপনার কাছে বড় বড় ফ্যাশন ডিজাইনাররাও হার মানবে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আমার অনেকগুলো টেলার আছে আর একটা বড় শপিং মলও আছে। আপনি যদি আমার শপিং মলের ড্রেসগুলো ডিজাইনের কাজ করেন তাহলে আমার খুব উপকার হতো। তার প্রয়োজনে আপনার যত টাকা স্যালারি চাই আমি দিতে রাজি আছি। এই কথা শুনে অহনা খুবই খুশি হয়। অহনা পরের দিন থেকেই রমেশ বাবু টেলারে গিয়ে জামা কাপড় ডিজাইন করার কাজ করতে থাকে। রমেশ বাবু মাসে মাসে তাকে মোটা টাকা স্যালারি দেয়।
ধীরে ধীরে অহনা এবং তার মেয়েদের জীবনের পরিবর্তন ঘটে। অহনার মেয়েদেরকে নিয়ে এখন তার কোনো চিন্তা নেই। অহনা এখন খুব ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল, তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সে তার মেয়েদেরকে একে একে বিদেশে পড়াশোনা করতে পাঠায়। তার মেয়েরা কেউ ডাক্তার, কেউ বা পুলিশ, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা টিচার হয়। একজন মহিলা দর্জির মেয়ে হয়ে তার মেয়েদের সাফল্য দেখে সবাই প্রশংসা করতে থাকে।